আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডলার নিয়ে আমাদের দেশে তুগলকি কাণ্ড সেই ৮০-র দশক থেকে চলছে। তো এই তুগলকি কাণ্ডগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে বা একটা সীমার মধ্যে ছিল, কিন্তু গত প্রায় ৫-৬ বছর ধরে এটি অবনতি হতে 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 এখন একেবারে মানুষের সহ্যের সীমার বাইরে চলে গিয়েছে, ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এবং রাষ্ট্রযন্ত্র বলতে যারা আছেন, যারা এই ডলারের বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করবেন, মূলত আমাদের ব্যাংকিং সেক্টর এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, পুরো বিষয়টি তাদের হাওতার এবং আওতার বাইরে চলে গিয়েছে। ডলারের সঙ্গে রাজনীতির কুকর্ম, রাজনীতির উচ্চাভিলাষ এবং দুর্নীতি, এই জিনিসগুলো জড়িত হয়েছে। তার সঙ্গে সঙ্গে অসততা, অপরিপক্কতা, অনভিজ্ঞতা ইত্যাদি কারণে এটি এখন এমন একটা জায়গাতে চলে গিয়েছে যেখান থেকে মারাত্মক কোনো দুর্ঘটনা ছাড়া ফিরে আসা সম্ভব নয়। আপনারা জানেন যে এই এখন বাংলাদেশে ডলার নিয়ে যে অবস্থা চলছে, শেয়ার মার্কেট নিয়ে যে অবস্থা চলছে, অর্থনীতি নিয়ে যে অবস্থা চলছে, ঠিক এমন একটি অবস্থা তৈরি হয়েছিল, দুটো অবস্থা তৈরি হয়েছিল আমেরিকাতে। সেটি 1921 সন থেকে একেবারে 1930 সন পর্যন্ত প্রথম যে সমস্যাটি, 31 নয়, 1921 থেকে 1933 সন পর্যন্ত একেবারে টানা 12 থেকে 13 বছর, এটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। কেন হয়েছিল? বাংলাদেশের যে লোকজন এখন যেভাবে সরকার যারা আছে, তাদের মধ্যে একটি অলিগার শ্রেণী তারা তৈরি করে ফেলেছে। তাদের মধ্যে একটা অহমিকা বোধ যে তারা প্রচুর উন্নয়ন ঘটিয়ে ফেলেছে, প্রচুর বৈদেশিক মুদ্রা $50 বিলিয়ন উপর করে ফেলেছে। এই অহমিকা বোধ, অতএব চোখ বুজে খরচ করা, আর নব্য একটা ধনিক শ্রেণী তৈরি করে ফেলেছে। ঠিক একই অবস্থা প্রথম মহাযুদ্ধের পরে আমেরিকাতে তৈরি হয়ে গেল। এর ফলে খুব অল্প সময়ে, ঠিক 4 থেকে 5 মাসের মধ্যে সেখানে যে মন্দা শুরু হয়ে গেল, যেটিকে ইতিহাসে বলা হয় গ্রেট ডিপ্রেশন। এবং সেই গ্রেট ডিপ্রেশনের কবলে পড়ে পুরো মার্কিন অর্থনীতি 12টি বছরে তছনছ হয়ে পথের ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। এবং ওই সময়টাতে একজন লোক আসলেন, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, আমেরিকার প্রেসিডেন্ট, যাকে বলা হয় সর্বকালের সেরা প্রেসিডেন্টের মধ্যে অন্যতম। এবং আমেরিকার শত শত বছরের ইতিহাসে এই একজন মাত্র প্রেসিডেন্ট যিনি 2 টার্মের বেশি চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছিলেন। তো তিনি ক্ষমতায় আসার পরে তিনি এগুলোকে আবার ঠিকঠাক করলেন, কিন্তু 1936 সনে গিয়ে আবার মার্কিন অর্থনীতি যে ডিপ্রেশনের মধ্যে পড়ল। ঠিক ওই সময়টাতে আমেরিকাতে যা হয়েছিল, শিকাগোতে যা হয়েছিল, নিউ ইয়র্কে যা হয়েছিল, স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থায় একেবারে হুবহু ডুপ্লিকেট ঘটনা এখন বাংলাদেশে ঘটছে। এখন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, গ্লোবাল যে র্যাঙ্কিং রয়েছে, গভর্নরদের র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিংয়ে তিনি একজন চতুর্থ ক্যাটাগরির, ডি ক্যাটাগরির গভর্নর। তার যে অভিজ্ঞতা, তার দক্ষতা এবং অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে চতুর্থ গ্রেডের। ফলে এই বিপদের সময় আমাদের আসলে এ গ্রেডের একজন গভর্নর দরকার। এমনকি জাপান থেকে, আমেরিকা থেকে যদি ভাড়া করে আনতে হয় তবুও, এমনকি ভারত থেকে যদি ভাড়া করে আনতে হয়, শ্রীলঙ্কা থেকে ভাড়া করে আনতে হয়, তবুও আমাদের একজন ভালো গভর্নর দরকার। এসব ডি গ্রেডের কোনো গভর্নর দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ চলবে না। এরা ইয়েস হুজুর, ইয়েস ম্যাডাম, ইয়েস আপা, ইয়েস বস, এই যে প্রকৃতির ইনি এবং এর আগে যিনি ছিলেন, এরা দুলাভাই হিসেবে খুব ভালো আপনার জন্য। আপনার শালা হইলে আরও ভালো, আপনি ইচ্ছা মতো শালার সঙ্গে খুনসুটি করতে পারবেন, দুলাভাই হইলে আরও ভালো। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একেবারে আনফিট, একেবারে আনফিট। ফলে
পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আচ্ছা, ব্যাংকিংগুলোর অবস্থা কি হচ্ছে? এখানে কিছু প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কিছু সরকারি ব্যাংকের পরিচালনা বোর্ড, তার সঙ্গে সঙ্গে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা, এরা রাজনীতির যে একটা বলয় বা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বাইরে তারা যেতে পারছে না। ব্যবসায়ের যে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বাইরে তারা দাঁড়াতে পারছে না, তারা কঠোর হতে পারছে না। আর মূলধন একটা ব্যাংক ঠিকমতো পরিচালনা করার জন্য তার যে মূলধন দরকার, ব্যবসা দরকার, আমদানি দরকার, রপ্তানি দরকার, সার্ভিস ওরিয়েন্টেড, এবং তার যে ট্রানজ্যাকশন দরকার, কোনো একটি ব্যাংক, সরকারি এবং বেসরকারি, এই জায়গাটাতে দেশের যে অবস্থা মন্দা চলছে, এই কারণে তারা তার লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারছে না। ফলে প্রাইভেট এবং সরকারি ব্যাংকের বেশিরভাগগুলোই এখন প্রায় দেউলিয়া হওয়ার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে দেখা গেল যে বিদেশে অর্থ পাচার, তারপরে এই ডলার খরচ করে স্বর্ণ ক্রয়, এরপরে ডলার ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে সিন্ধুকে ভরে রাখা, এই বিভিন্ন কারণে পুরো মার্কেটটা এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যেটি সামাল দেওয়ার জন্য আপাত দৃষ্টিতে আসলে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের কিছু করার ছিল না, যেটিকে বলা হয় ক্রলিং পদ্ধতি। অর্থাৎ বাজারে ডলারের যে দাম, এটির উপর মূল্য নির্ধারণ হবে, বাইরের যে এক ধরনের রেট আর সরকারের যে রেট, এর মধ্যে 8 থেকে 9 টাকার যে ডিফারেন্স ছিল, এটাকে তুলে দিয়ে এক ধাপে ডলারের মূল্য 60 টাকা বাড়িয়ে 110 থেকে 117 টাকাতে করা হয়েছে। 2 থেকে 3 দিন মোটামুটি ডলারের বাজার এই 117-এর মধ্যে উঠানামা করেছে। কিন্তু আলটিমেটলি আমি যখন আজকের ভিডিওটি করেছি, এখন এটি 120-এর উপরে চলে গিয়েছে, 121-এর পর্যায়ে চলে গিয়েছে। আমাদের ডলার মার্কেটের 4-5টি খাত রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ খাত। প্রথম খাত হলো আমদানি। তো আমদানির আবার দুটো অংশ। আপনি যে ব্যাংকের এলসি করছেন, প্রতিটি ব্যাংক যে মূল্যে ডলার কিনে হুন্ডি মার্কেট থেকে, তারপরে বাইরের যে অন্যান্য সাপ্লাই থেকে, বিভিন্ন মানি এক্সচেঞ্জ কোম্পানি থেকে দেশি বিদেশি, তার সঙ্গে 2 টাকা 3 টাকা 4 টাকা যোগ করে তারা আমদানিকারকদের কাছ থেকে এই ডলারের মূল্য নির্ধারণ করে। তো এখানে ব্যাংকগুলোর একটা ভাওতাবাজি, অসততা কি দেখুন, যখন সে এক্সপোর্ট করতেছে, কোনো একজন এক্সপোর্টার, তাকে সে দিচ্ছে 108 টাকা 109 টাকা। যখন কোনো একজন রেমিটেন্স পাঠাচ্ছে, তাকে দিচ্ছে 108 টাকা 9 টাকা। আবার এই 108 টাকা 9 টাকার বিপরীতে গিয়ে সে কি করছে, এখান থেকে লাভ করছে। বাইরে থেকে সে হয়তো দেখা গেল 1 মাসে সে আমদানি করে রপ্তানি করেছে, রেমিটেন্স এনেছে $1,00,000। কথার কথা, সে মার্কেট থেকে কিনেছে $10,000। তো $10,000 সে কিনেছে 121 টাকা করে। আবার সে যখন আমদানির এলসি করছে, তখন সে এই 1,10,000 টাকা সে কি করলো, 122 টাকা করে সে ধরলো। এবং আমাদের দেশ আমদানির রপ্তানি চেয়ে আমদানি বেশি, ফলে প্রতিটি ব্যাংক এই $10,000 বাইরে থেকে যে বেশি দামে কিনলো, এটাকে উছিলা করে সে যে এক্সপোর্টে 110 টাকা করে সে ডলার কিনলো, সেই ডলারটা আবার সে আমদানিকারকদের কাছে 12 টাকা লাভে সে বিক্রি করলো। ইটস এ হিউজ সিন্ডিকেট। তো এই যে ডলারের মূল্য, এখানে সে 3বার 3 রকম কাজ করলো। এর বাইরে আবার আমদানিকারকরা যে কাজটা করলো, তারা 50% টাকার এলসি করলো, আর বাকি অর্ধেক টাকা সে করলো হুন্ডি করে বিদেশে পাঠিয়ে দিল। এই হুন্ডির যে রেটটি, এটি আবার দেখা গেল মার্কেটের যে খোলা বাজারের ডলার যে মূল্য, বা আমদানি ক্ষেত্রে ব্যাংক যে মূল্য নির্ধারণ করে, তো ব্যাংক যদি 122 টাকা নির্ধারণ করে, খোলা বাজারে নগদ ডলারের যে লেনা দেনা, সেটা হবে হয়তো 122 টাকার জায়গায় 123 টাকা। আর হুন্ডির ক্ষেত্রে আরও 1 থেকে 1.5 টাকা বেশি চলে যাবে, 123 টাকার মধ্যে চলে যাবে। তো এই যে একটা বিশাল যে সিন্ডিকেট ডলারকে নিয়ে গড়ে উঠছে, এখানে প্রতিটি লোক রাষ্ট্রের প্রতি জুলুম করছে, নিজের প্রতি জুলুম করছে, এবং এটা সামাল দেওয়ার মতো বুদ্ধি, সামাল দেওয়ার মতো কৌশল, সামাল দেওয়ার মতো দক্ষতা, পলিসি, এই জিনিসগুলো এখন যারা রাষ্ট্র পরিচালনা করে, আমি অন্তত তাদের কারোর মধ্যে দেখিনি, ইনক্লুডিং, দুঃখজনক হলেও সত্যি,
অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যারা জড়িত এবং বাংলাদেশ ব্যাংকের সাথে যারা জড়িত, এরা বেশিরভাগই দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি ডলার নিয়ে ব্যাংকগুলোতে যে কুকর্ম হচ্ছে, এই কুকর্ম সম্পর্কে এবং বন্ধ করার সম্পর্কে কারো হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু দমন করার শক্তি নেই। কারো হয়তো দমন করার শক্তি আছে, তার অভিজ্ঞতা নেই। কারো হয়তো দুটোই আছে, কিন্তু একটা পলিসি দরকার, নীতিমালা দরকার। সেই নীতিমালার এগেনস্টে এই কাজগুলো তারা করতে পারছে না। ফলে পুরো বিষয়টির মধ্যে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা তৈরি হয়েছে এবং এর ফলে পুরো আমদানি, রপ্তানি, বাজারের ভোগ্য পণ্যের মূল্য এবং বেকার সমস্যা, বিদেশি রেমিটেন্স আসা এবং যাওয়া, এই বিষয়গুলো নিয়ে একটা বিরাট শুভঙ্করের ফাঁকি তৈরি হয়েছে। এবং এই যে ৬০ টাকা বৃদ্ধি করা হলো, এই বৃদ্ধিতে হয়তো বড় জোর ১ মাস থেকে ১.৫ মাস টানা যাবে। এরপরে আবার এটার যে নেতিবাচক দিক, এটা অর্থনীতির উপর চেপে বসবে। ফলে যেটি বলছিলাম, আমেরিকাতে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মতো একজন জ্ঞানী এবং প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক যখন ক্ষমতায় বসছিলেন, তখন তিনি রাষ্ট্রীয় যারা অলিগার ছিলেন তাদের বিরুদ্ধে চক্ষু রাঙাতে পেরেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছিলেন অত্যন্ত শক্ত হাতে, কঠোর হাতে। ফলে ইকোনমি গেইন করেছিল, ইকোনমি ফিরে এসেছিল। আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিলেন ডক্টর ফরাসউদ্দিন, আওয়ামী ঘরানার মানুষ, বঙ্গবন্ধুর সেক্রেটারি ছিলেন এবং মনে প্রাণে আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বঙ্গবন্ধু এদের বাইরে এরা এক পা ফেলেন না। তো সেই ডক্টর ফরাসউদ্দিনের মতো মানুষ প্রকাশ্যে বলতে বাধ্য হয়েছেন যে আমাদের দেশের এখন যে অর্থনৈতিক সমস্যা, এর পুরোটাই রাজনৈতিক। যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব চোখ গরম না করবে, ততক্ষণ পর্যন্ত এই যে অর্থনীতির যে ক্ষতগুলো, এগুলোর একটাও শেষ হবে না, বরং বাড়তে থাকবে। এখন আপনি চিন্তা করেন, আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা কারা নিয়ন্ত্রণ করছে? নাম ধরে ধরে আমরা সবাই জানি, অল কালপ্রিট, তাদেরকে আমরা টু দি পয়েন্টে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু তাদের সম্পর্কে আমরা কিছুই করতে পারি না, বলতে পারি না। এর কারণ হলো রাষ্ট্র শক্তিগুলোর সাথে তাদের দহরম মহরম। রাষ্ট্রের শক্তির সাথে তাদের এই যে দহরম মহরম, এতে রাষ্ট্র কতটা উপকৃত হচ্ছে, রাজনৈতিক দলগুলো কতটা উপকৃত হচ্ছে, সেটা বড় কথা না। এমনকি সেই অলিগার যারা রয়েছে, তাদের সুখ শান্তি কতটুকু আছে, ব্যবসায়িক সফলতা কতটুকু আছে, তারা সত্যিকার অর্থে কতটুকু ভালো আছে আমি বলতে পারবো না, কিন্তু তাদের কারণে পুরো অর্থনীতিটাকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। ডলার, অ্যাট দ্য সেম টাইম বাংলা টাকা, মানে স্থানীয় মুদ্রা, এবং এই দুটোর বিনিময়ের সাথে সাথে সম্পৃক্ত আমদানি, রপ্তানি, বিদেশি ঋণ, স্থানীয় ঋণ, এগুলো পরিশোধ করা, সমন্বয় করা, ট্যাক্স কালেকশন করা, অর্থাৎ খাজনা আদায় করা, শুল্ক আদায় করা, সব জায়গাতে স্থবিরতা নেমে আসছে। এবং এই জিনিসগুলো না করার ফলে, অর্থাৎ আপনি যদি ঠিকমতো খাজনা আদায় করতে না পারেন, ঠিকমতো শুল্ক আদায় করতে না পারেন, ঠিকমতো ভ্যাট আদায় করতে না পারেন, টার্গেট ফুলফিল করতে না পারেন, সরকারি কর্মকর্তাদের বেতন দিতে না পারেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি টাকা ছাপিয়ে, বাংলা টাকা ছাপিয়ে তাদেরকে বেতন ভাতা দিতে পারবেন, এটি বড় জোর বছর খানিক চালানো যাবে। কিন্তু এরপরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, আফ্রিকার কোনো একটা দেশে আমরা দেখেছিলাম যে পণ্য কিনতে গিয়ে 1 কেজি আলু কিনতে গিয়ে এক পাশে 1 কেজি আলু আর অন্যদিকে যে টাকা ওজন করে তারপরে শেষে পণ্য বিক্রি করা হতো, টাকা ওজন করে পণ্য বিক্রি করা হতো। আপনি দেখবেন, নেটে গিয়ে সার্চ করে দেখেন। তো এখন এই অল্প কয়েকদিন আগে 85-86 টাকা ছিল ডলারের রেট, আর এখন সেই ডলার এখন 100 যদি 25 টাকা হয়ে যায় হুন্ডি মার্কেটে, 117 টাকা যদি হয়ে যায় ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে যদি 122 টাকা হয়ে যায়, আপনি চিন্তা করেন তো কি পরিমাণ টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। অর্থাৎ 86 টাকা থেকে যদি আপনি 126 টাকা করে ধরেন, তো 26 আর 16, 36 আর হলো 4, প্রায় 40
টাকা আপনাকে বেশি গুনতে হচ্ছে মাত্র $1। এখন আমাদের যে আমদানি বাণিজ্য, আমাদের যে পণ্য, আমাদের যে ভোগ্য পণ্য, এটা মোরাল লেস একেবারে 99%ই এখন আমদানি নির্ভর। এমনকি আপনি কলা খান, কলা চাষ করার জন্য, আধুনিক কলা চাষ করার জন্য আপনার যে সার, কীটনাশক যা কিছু লাগছে সব আমদানি নির্ভর। বাদ দেন, কলা উৎপাদন অর্ধেক হয়ে যাবে, এবং অর্ধেকও হবে না, আরও খারাপ। মানে মাছ খাচ্ছেন, এই মাছের যে খাদ্যগুলো এসবই আমদানি নির্ভর। ডিম খাচ্ছেন আমদানি নির্ভর, মুরগি খাচ্ছেন, ফার্মের মুরগি খাচ্ছেন আমদানি নির্ভর, গরুর মাংস খাচ্ছেন আমদানি নির্ভর। মানে আমাদের লোকাল এমন একটা প্রোডাকশন, এই বুড়িগঙ্গার পানি, এটাও আমদানি নির্ভর। বুড়িগঙ্গার পানির মধ্যেও আপনি দেখবেন যে প্রচুর পরিমাণ বর্জ্য রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য রয়েছে, মানুষের বর্জ্য রয়েছে, এবং এই বর্জ্যগুলো আমদানি করা যে খাবার দাবার, কেমিক্যাল, এগুলো মিশ্রিত। তো কাজেই এই বাংলাদেশের আকাশ বাতাস এখন আমদানি ছাড়া কোনো কিছু নেই, নাথিং। কিভাবে অর্থনীতি চালাবেন? আকাশ থেকে আপনি, এটা কি পৃথিবীতে এমন কোনো অর্থনীতিবিদ এসেছেন কখনো জীবনে যে বলতে পারে যে আকাশ থেকে ফেরেশতারা এসে এই পৃথিবীটা সবকিছু ভালো করে দিয়েছেন? ফলে এতকাল ধরে যে উন্নয়নের গল্প, এতকাল ধরে উন্নয়নের মানে অন্তরালে যে চুরিচামারিগুলো চলেছে, সেইগুলো এখন এই সময়টাতে অভিশাপ আকারে দেখা দিয়েছে। এবং এটাই কিন্তু একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় পাওনা। সেই পাওনাটা কি? সে তার সমস্ত প্রতিদ্বন্দ্বীদেরকে শেষ করে দেয়। চারিদিকে যখন নিশ্চিম এবং নীরবতা আশ্রয় করে, তখন প্রথমত প্রাসাদ ষড়যন্ত্র, দ্বিতীয়ত অর্থনৈতিক দুরবস্থা তাকে এমনভাবে গ্রাস করে, সে যে একটা উহ শব্দ করবে, সেই উহ শব্দ করার সময় তার থাকে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।